হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে, তার পাশাপাশি তোমাদের আলোচনা করব নম্বর ডিস্ট্রিবিউশন নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো এবং তোমাদের আগামীকালকে ফিলোসফি এমডিসি পেপারের পরীক্ষা আছে। অতএব তোমরা এই ভিডিও ক্লাসটি দেখলে তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদের প্রথমে নাম্বার ডিস্ট্রিবিউশনটাতে তোমাদের আলোচনায় যাব। তোমাদের এমডিসি পেপারে 1 নং দাগে তোমাদের 15 মার্কের দুটি প্রশ্ন থাকবে। 15 মার্কের প্রশ্ন তোমাদের 1 নং দাগে থাকবে। তারপর তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে 2টি। তার মানে 15 দুগুণা 30 আর দিকে তোমাদের 5 দুগুণা 10, 40 নম্বর। এবার তোমাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্টটা আছে সেটা তোমাদের কলেজের হাতে থাকছে, সেটা তোমাদের কলেজ থেকে তোমাদেরকে দেওয়া হবে। এবার তোমাদের এখানে যে 40 নম্বর ফুল মার্ক অর্থাৎ 40% নিয়ে তোমাদের গ্রস যেটা তোমাদের পার্সেন্টেজ তোমাদের ডিভাইড করা হয়েছে 5 মার্কের, অর্থাৎ ইন্টারনালের মধ্যে তোমরা যদি 3 পেয়ে যাও এবং লিখিত তোমরা 17 পেয়ে যাও, তাহলে 17 আর 3 হচ্ছে তোমাদের 20 নাম্বার। আর এই 20 নাম্বার পেলেই কিন্তু তোমরা এমডিসি পেপারে পাস করছো। এটা তোমাদের একটা মানে আনুমানিক একটা হিসেব, আর এটা একটা ক্রেডিট স্কোর, ঠিক আছে? তো তোমরা দেখো তোমাদের ফিলোসফি যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যান অ্যান্ড নেচার অর্থাৎ মানুষ এবং প্রকৃতিকে নিয়ে কিন্তু করা হয়েছে। তোমাদের আমি একটা মক টেস্টের একটা সাজেশন তোমাদের আমি আজকে আলোচনা করব। আমি প্রথমে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিছুটা তোমাদের এভাবে বলে দিচ্ছি, আর স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি পুরো সাজেশনটা তুলে ধরবো। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান তোমরা সাজেশন তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? আমি প্রথমে তোমাদের 15 মার্কের জন্য প্রশ্ন নির্বাচন করেছি। তোমাদের প্রথম যে প্রশ্নটা সব থেকে জোর দিয়ে তোমরা ভালো করে পড়বে, প্রকৃতির প্রতি মনোভাব বলতে কি বোঝো? অর্থাৎ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন। তিনি তো বিখ্যাত কবি ছিলেনই, তার পাশাপাশি তিনি কিন্তু প্রকৃতি নিয়ে তিনি কিন্তু ধারণা দিয়েছেন বা প্রকৃতির মনোভাব নিয়ে কিন্তু কথা বলেছেন। তোমাদের প্রথম 1 নম্বর প্রশ্ন, প্রকৃতির প্রতি মনোভাব বলতে কি বোঝো? প্রকৃতির প্রতি 3টি মনোভাব কি কি সংক্ষেপে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো খাতায় কিন্তু নোট ডাউন করবে। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে, প্রকৃতির প্রতি মানুষের মনোভাব কিভাবে পরিবেশগত নৈতিকতাকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু ম্যান অ্যান্ড নেচার রয়েছে, নেচার মানে কিন্তু সেটা পরিবেশ কিন্তু বোঝায়, ঠিক আছে? মানে প্রকৃতির সঙ্গে পরিবেশ থাকবে। তারপরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে এবং বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমরা পারলে চিত্রটা তোমরা যদি পড়তে পারো, চিত্র মানে একটা ছবি বোঝায়। অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট লিখলে পড়ে আমার একটা ডিসকাস তোমাদের সঙ্গে যে 15 মার্কের একটা বড় প্রশ্নকে তোমরা কতটুকু পয়েন্ট দেবে, কতগুলো পয়েন্ট তোমরা যুক্ত করলে তোমরা পুরোপুরি নাম্বারটা পেতে পারবে। তোমরা মিনিমাম 10টি পয়েন্ট, 10 থেকে 12টি পয়েন্ট করলে তোমরা একটা যথাযথ কিন্তু তোমরা ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গা থাকবে। তাহলে এক্সামিনার যখন তোমাদের খাতাটা দেখবেন তিনি কিন্তু তোমাকে নাম্বারটা দিতে বাধ্য হবে। 15 মধ্যে 15 কেউ দেয় না, মাস্টার দিয়ে কিন্তু কাউকে দেয় না, ঠিক আছে? তোমাকে কিন্তু মিনিমাম 15 মধ্যে তোমাকে 10 বা 12 তোমাকে দিতেই পারে। এবার আমার মনে হচ্ছে এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে প্রতিবাদ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কি আছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তারপর চলে যাব নেক্সট প্রশ্ন, আর্নেসের গভীর বাস্তুতন্ত্র কি? এটা 5 মার্কের প্রশ্ন তো আসতে পারে বা তোমাদের 15 মার্কও তোমাদের দিতে পারে। এখানে বলা হচ্ছে তোমরা প্রশ্নটা লিখবে খাতায়, গভীর পরিবেশবাদের মূল নীতিগুলি ব্যাখ্যা করো এবং আর্নেসের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন চলে যাব আলোচনায়, নেক্সট আলোচনায় চলে যাব উপনিষদ কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত
করেছিল উপনিষদের চিন্তাবিদদের কেন্দ্রীয় ধারণা সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, সংকীর্ণ অর্থে দর্শন কি? প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে সম্পর্ক আলোচনা করব। এই প্রশ্নগুলো তো তোমাদের সব থেকে আগে এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে, তার সঙ্গে আরও কিন্তু তোমাদেরকে প্রশ্ন কিন্তু পড়তে হবে। আমি তোমাদের এই প্রশ্নগুলোই কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট বলছি না, তোমাদেরকে আরও এর সঙ্গে তোমাদেরকে প্রশ্ন পড়িয়ে দেবে, তবেই কিন্তু তুমি কিন্তু ভালো নাম্বার পাবে। আর পরীক্ষায় তুমি যুক্তিগতভাবে লিখতে পড়ে যুক্তি দিয়ে লিখবে, কোনো রকম কাটাকাটি করবে না পরীক্ষায়, এবং তোমাদের পরীক্ষায় চেষ্টা করবে টু দ্য পয়েন্ট লেখার, ঠিক আছে? প্রথমে তোমরা 5 মার্কের প্রশ্নগুলো পারলে সেগুলো করে নেবে, বা তোমাদের প্রথমে যে 10 মার্কের দিয়ে থাকে 1 নং দাগে 10 মার্কেরগুলো আগে করবে। তো তোমরা চলো এবারে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নাও। আর আরেকটা বিষয় শেয়ার করা যায়, সেটা হলো তোমাদের স্টাডি মেটেরিয়াল পার্টে অর্থাৎ তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে ইচ্ছুক আছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস তোমাদের চালু হয়ে গেছে। তোমরা যারা ক্লাসে অ্যাডমিশন হতে চাইছো তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে। এবারে যদি তোমরা গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের প্রথমে দেখো ম্যান অ্যান্ড নেচার যে টপিকটা রয়েছে শিরোনামে, এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন করা হয়েছে। তোমাদের এমডিসি ফিলোজফি থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের নির্বাচন করা হয়েছে তোমরা দেখো। প্রথমে আমি তোমাদের 15 মার্কের প্রশ্নগুলো দেখাচ্ছি, তারপরে 5 মার্কেরগুলো দেখাবো। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন 1 নং, প্রকৃতির প্রতি মনোভাব বলতে কী বোঝো? প্রকৃতির প্রতি 3টি মনোভাব কী কী সংক্ষেপে আলোচনা করো। তোমাদের প্রথমেই বলে রাখি, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে, যেমন এটা স্টার মার্ক দেওয়া রয়েছে বেশি, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, প্রকৃতির প্রতি মানুষের মনোভাব কিভাবে পরিবেশগত নৈতিকতাকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি কী ছিল? আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি ছিলেন, তিনি কিন্তু কবির পাশাপাশি প্রকৃতিবাদী দার্শনিকও ছিলেন, এবং এই জন্য কিন্তু বিখ্যাত। অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকেও কিন্তু এরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকৃতিবাদ নিয়ে চর্চা করেছেন, তারপরে বিভিন্ন দার্শনিক নিয়ে চিন্তাভাবনা করেছেন। ঠাকুরের দৃষ্টিভঙ্গির মৌলিক নীতিগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। চিত্রসহ মানে হচ্ছে বাস্তুতন্ত্রের কিছু কিছু উপাদান আছে যেগুলো তোমাদের হচ্ছে ছবি আকারে, যে তোমরা ব্যাখ্যা দিলে পরে আরও বেশি ভালো হয়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রতিবাদ কী? ঠাকুরের মতে মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কী? এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা বেশি ভালো করে জোর দিয়ে পড়বে। তোমাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এমডিসি পেপার ফিলোজফির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো, পেড পিডিএফ নোটস নিয়ে তোমরা পড়তে চাইছো, তোমাদের ফিলোজফি এমডিসি পেপারের নোটস স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপর প্রশ্ন দেখো, উপনিষদ কিভাবে ঠাকুরকে প্রভাবিত করেছিল? উপনিষদের চিন্তাবিদদের কেন্দ্রীয় ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত, অথবা উপনিষদের বিশ্বদৃষ্টি সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। দুটো প্রশ্ন কিন্তু আছে এখানে, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে। হয় তোমাদের এই 5 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা, না হয় উপনিষদের বিশ্বদৃষ্টি সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও, এটাও আসতে পারে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, সংকীর্ণ অর্থে দর্শন কি? প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উপনিষদের অদ্বৈতবাদী ভাবনায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে নেক্সট প্রশ্ন, প্রকৃতির শতমূল্য বলতে কী বোঝো? এ প্রসঙ্গে প্রকৃতির শতমূল্য সম্পর্কে মুরের বক্তব্য, মনে রাখবে মুরের অবদান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আলোচনা করো। মুরের অন্তর্নিহিত গুণাবলী, ভিডিওটা বানাবো না, ফান্ডা বানাবে। গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর এই মুরের অবদানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? আর গভীরের ইংরেজি প্রতিশব্দ ইকোক্রিটিজম। গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের গভীর বাস্তুতন্ত্র যে রয়েছে এটার পার্থক্য 5 নম্বরে আকারও তোমাদের দিতে পারে, আবার বড় প্রশ্ন আসছে এভাবে আসতে পারে। ইকোক্রিটিজমের গভীর বাস্তুতন্ত্র কি? প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে পার্থক্যগুলো তোমরা সলভ করবে। তারপরে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় কিভাবে পরিবেশের প্রতি অহিংস ও সমবেধি থাকার
কথা বলে বিশদে আলোচনা করো। তারপর প্রশ্ন চলে যাব, নেক্সট প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি কি কি? রামচন্দ্র গুহ কিভাবে গভীর বাস্তুতন্ত্রের সমালোচনা করেছেন তার সংক্ষেপে আলোচনা করো। রামচন্দ্র গুহ তিনি কিন্তু একজন দার্শনিক ছিলেন, ঠিক আছে, তিনি বস্তুতন্ত্রের উপরে পরীক্ষা করেছেন। গভীর পরিবেশবাদের মূল নীতিগুলি ব্যাখ্যা করো এবং আর্নেসের অবদান আলোচনা করো। মনে রাখবে আর্নেসের যে অবদানটা রয়েছে দার্শনিক, ওর অবদানটা কিন্তু ভালো করে পড়বে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের সসীম স্বভাব, গীতাঞ্জলিতে প্রকৃতির ধারণাটি ঠাকুর কীভাবে বর্ণনা করেছেন, এগুলো 10 মার্কের জন্য পড়বে। তারপরে প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব কি? 3 ধরনের নিকেন্দ্রিকতা কী কী ছিল সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমাদের 5 মার্কের প্রশ্নগুলো তোমাদের দেখাবো। দেখো, প্রথম আর্নেসের গভীর বাস্তুতন্ত্র তত্ত্ব কি? এটা 10 মার্কে, অর্থাৎ 15 মার্কেও তো ছিল, 5 মার্কও দিতে পারে, আবার 15 মার্কও দিতে পারে, সেই জন্য তোমাদের আমি পুরোটাই কিন্তু আলোচনা করছি। তারপর প্রশ্ন, সংকীর্ণ ব্যাপক অর্থে প্রকৃতি বলতে কী বোঝো? প্রকৃতির শতমূল্য সম্পর্কে অ্যাডফিল্ডের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এখানকার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, সংকীর্ণ ব্যাপক অর্থে প্রকৃতি বলতে কী বোঝো। পল টেলরকে অনুসরণ করে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা। দেখো, এই প্রশ্নটা 5 মার্কের তো কিন্তু দিয়েছি। দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? মুরের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। এটা এর আগেও তোমাদেরকে বললাম যে মুরের অবদান, অন্তর্নিহিত গুণাবলী একসঙ্গে তোমাদের না দিলেও আলাদা করে দিতে পারে। গুণাবলী আসলে তোমরা অবদানটার মধ্যে যা আছে সেটাই লিখবে। গভীর পরিবেশবাদ, ডিপ ইকোলজি কি? হোয়াট ইজ ডিপ ইকোলজি আসতে পারে। প্রকৃতির প্রতি শ্রদ্ধার নীতিগত দৃষ্টিভঙ্গি কি? প্রকৃতিতে নৈতিক নীতিগুলি কী কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, নৈতিকতার প্রকৃতি সম্পর্কে 3টি প্রধান মতামত দাও, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলো বেশি ইম্পর্টেন্ট বললামই। তার পাশাপাশি বললাম যেগুলো স্টার মার্ক দেওয়া নয় তার মানে সেগুলো যে ইম্পর্টেন্ট নয় এমন নয়, সেগুলো একটু ভালো করে দেখবে, রিভিশন দিয়ে যাবে জাস্ট, তাহলেই হবে। তারপরে প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কি? 3টি মূল্যবোধ সম্পর্কে বিবরণ দাও। সহজাত মূল্যের অর্থ কি? প্রকৃতির 3টি অবদান কি কি? তারপর প্রশ্ন 10 নম্বরের জন্য তোমরা রেডি করবে, মহাকাব্য ও পুরাণে মানুষ প্রকৃতি সম্পর্কে কীভাবে ব্যাখ্যা করেছে তার বর্ণনা দাও। সাধনা গ্রন্থ অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি সম্বন্ধে চিন্তাভাবনা সংক্ষেপে আলোচনা করো। প্রকৃতির শতমূল্য সম্পর্কে ক্যালিকট এবং রলস্টনের অভিমত আলোচনা করো। শতমূল্যের ধারণাটি কি? বিষয়গত না বিষয়গত? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সাজেশন। আর তোমাদের যদি কারোরই মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো। এবং তোমাদের আগামীকালকে সকলের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।